আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার নামে আরও 2টি হত্যা মামলা। হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু। সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের রিমান্ডে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালতে বাড়তি নিরাপত্তা। প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করলে আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেওয়ার হুঁশিয়ারি। শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান। 15 অগস্টে টুঙ্গিপাড়া ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান। এবং ঋতু পরিবর্তনে রং বেরঙের ফুলের আবির্ভাব ঘটে প্রকৃতিতে। সৌন্দর্য বাড়ানো ছাড়াও ভূমিকা রাখে উদ্ভিদের বংশবৃদ্ধিতে। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: শনিবার থেকে আবারও মেট্রো রেল চালুর খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরও 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর মধ্যে একটি র্যাবের সাজোয়া হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায়। ওই মামলায় শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করা হয়েছে। নিহত ইমন মোহাম্মদপুর থানা এলাকার একটি মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। বৃহস্পতিবার ইমনের মামা আবদুল্লাহ আবু সাইদ ভুইয়া মামলাটি দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এছাড়া অটোরিকশা চালক শাহাবুদ্দিন হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়েছে। নিহতের বাবা আবুল কালাম এ মামলা করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহাদ দিবা ছন্দা বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা বলছেন, অভিযোগ আমলে নিয়ে কাজ শুরু করেছেন তারা। সংঘটিত প্রতিটি ঘটনা খতিয়ে দেখে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে তদন্ত সংস্থা। রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। কোটা সংস্কার আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে বুধবার অভিযোগ জমা দেওয়া হয়। অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ সহ 10 জন। তদন্ত সংস্থার অফিসে গিয়ে দেখা যায়, তদন্ত কর্মকর্তারা পত্রিকায় প্রকাশিত খবর খতিয়ে দেখছেন। তদন্ত সম্পর্কে জানান তদন্ত দলের প্রধান। ইতিমধ্যে আমরা পেপার ওয়ার্ক শুরু করেছি এবং টিম গঠন করেছি এবং আমাদের ঊর্ধ্বতন অফিসারের শূন্যতা আছে। তারা আসলে আমরা মাঠ পর্যায়ে এটা ব্যাপকভাবে তদন্ত শুরু করব। সমগ্র বাংলাদেশে এই সংক্রান্ত যতগুলি ঘটনা ঘটেছে সেই কাউন্ট ধরে প্রত্যেকটা ঘটনার আমরা ইনভেস্টিগেশন করব এবং পত্রিকা সংগ্রহ করব, কাটিং সংগ্রহ করব এবং সম্ভাব্য স্থান পরিদর্শন করব এবং সারা বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ করব এবং যতগুলি মামলা হয়েছে সবগুলির তথ্য একসাথে কম্পাইল করে আমরা এই ইনভেস্টিগেশনের কাজটা শেষ করব। কোন প্রক্রিয়া আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলবে তা জানান অভিযোগকারী আইনজীবী। যে তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। এই তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে উনি একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদন থেকে একটি ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালের আদালত বরাবর এটা কি উপস্থাপন করবেন। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 জন সদস্য থাকলেও চেয়ারম্যানের পদ শূন্য আছে, আর পদত্যাগ করায় প্রসিকিউশন পদে বর্তমানে কেউ নেই।
মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পল্টন থানায় দায়ের করা রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাতে রাজধানীর নিকুঞ্জ থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়। আরও জানাচ্ছেন শাকির আদনান। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বুধবার রাতে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়। পল্টন থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন চাইলে তা নাকচ করে দেন আদালত। শুনানি শেষে তাদের প্রত্যেকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ছাত্র আন্দোলনে নেট বন্ধ করেছে। নেট বন্ধ করে রাখার ফলে সারা বাংলাদেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, সারা পৃথিবীকে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানির পর আসামিদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতা এবং মৃত্যুর ঘটনা তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। আগামী সপ্তাহে একটি কারিগরি দল বাংলাদেশে আসবে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, স্বাধীন এই তদন্ত কমিশনের অর্থায়নও করবে জাতিসংঘ। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এই তদন্ত কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি একসঙ্গে কাজ করবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবার সকালে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন অতিথিরা। However, we are glad to see that political processes are brought under control and returning to normalcy. Japan will continue its support for Bangladesh's development and prosperity, standing side by side with the transition process to be led by Chief Advisor Dr. Yunus on the interim government. The former Prime Minister Hasina wanted to include UN investigators within the national investigation process. So it was a different proposal. It wasn't agreed at the time by the UN. This is a UN-led, neutral, impartial investigation. We have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding. But the mandate, the details, how the team will work with the government all still need to be agreed and ironed out. পরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া সহিংসতা আর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে সহযোগিতা করবে সরকার। যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং সে কাজে জাতিসংঘ সহায়তা করুক, এটা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে। তারা স্বাধীনভাবে করুক, কিন্তু উনি যদি এখানে ইনভেস্টিগেট করতে যান তার সিকিউরিটির ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে। রাশিয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞার ভেতরেই যতটা সম্ভব সার্বিক সম্পর্ক চালিয়ে যাবে বাংলাদেশ। থ্যাংক ইউ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করলে আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে সব হত্যাকাণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের নির্দেশেই হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার বিচার দাবি করেন তারা। এরপরে বিস্তারিত জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান কর্মসূচি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শাহবাগে জড়ো হতে থাকে ছাত্রসহ সাধারণ নাগরিক। সমন্বয়করা বলেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে তারা বলেন, দোষ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আগে বিচার নিশ্চিত হবে, বিচার নিশ্চিত হওয়ার পরে একটা দলের তাকে অ্যাকনোলেজ করতে হবে সে ভুল করেছে, তাকে অ্যাকনোলেজ করার মধ্য দিয়ে, গণক্ষমার মধ্য দিয়ে পরবর্তীতে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদেরকে গ্রহণ করে সেটি বিবেচনা সাপেক্ষ। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় গণঅবস্থান, বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ, চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে অবস্থান, ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে সমাবেশ সহ সারা দেশে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও শ্রীলঙ্কা। প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ায় স্বাগত জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর ইউনূসকে পাঠানো এক চিঠিতে বলেন, বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দুদেশের দৃঢ় স্থায়ী সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে প্রধান উপদেষ্টাকে টেলিফোনে অভিনন্দন জানিয়ে বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়ানো এবং উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা পালন করবে দুদেশ। দেশব্যাপী গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সারা দেশে 2 দিনের অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন। প্রতিনিধি পাঠান তথ্য ভিডিওচিত্রে তিনি রিপোর্ট করছেন রাজীব আহমেদ। খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। দুপুরে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেডি ঘোষ রোডের বিএনপির অফিসের সামনে ওই অবস্থান কর্মসূচি পালিত হয়। সে সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। টঙ্গী বাজার থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে দেশব্যাপী গণহত্যার প্রতিবাদ ও শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে জেলা বিএনপি। পটুয়াখালীতে স্থানীয় লঞ্চ টার্মিনাল চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে আয়োজনে প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুটি। নীলফামারীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সহ অন্যরা। নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বগুড়া শেরপুর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহী মহানগর বিএনপি ভুবনমোহন পার্কে অবস্থান কর্মসূচি পালন করে। সহিংসতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেন সাভারের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
সাভার আশুলিয়ায় নেতাকর্মীদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। উপজেলার কমপক্ষে 200টি পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে গেলে বাধা দেয় কিছু মানুষ। বনানীতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। ধানমন্ডি 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশেপাশের এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থান নেন অনেকে। সকালে শ্রদ্ধা জানাতে আসারা তাদের বাধার মুখে পড়েন। বনানী কবরস্থানে 75-এর 15 আগস্ট শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও স্বজনদের কবর জিয়ারত করেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে শ্রদ্ধা জানান গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়াও বাগেরহাট, পিরোজপুর, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, কালকিনি, নড়াইল, যশোর সহ নানা জেলা উপজেলার দলীয় নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। আলোচিত ব্যবসায়ী এস আলমের পরিবারের সম্পদের খোঁজে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে তার স্ত্রী, ভাই সহ পরিবারের সব সদস্যের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এনবিআরের কর অঞ্চল 15 এর কমিশনার আহসান হাবিবের সই করা চিঠির মাধ্যমে ব্যাংক সহ 91টি প্রতিষ্ঠানের কাছে তাদের তথ্য চাওয়া হয়েছে। নিজ নামে পরিচালিত অ্যাকাউন্টের পাশাপাশি তাদের মালিকানাধীন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য জানাতে বলা হয়েছে। এস আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তাদের পিতা, মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে থাকা অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর বিভাগ। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী 18 আগস্ট রবিবার। আর স্থগিত হওয়া এইচএসসি সমন্বয় পরীক্ষা শুরু হচ্ছে 21 আগস্ট থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে 18 আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। অন্যদিকে স্থগিত হওয়া এইচএসসি সমন্বয় পরীক্ষা 21 আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষার রুটিন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, পদায়ন ও বদলি বাণিজ্যের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। কমিশনের এই সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। দুর্নীতি অনুসন্ধান ও তদন্তে ইতোমধ্যে সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও তার সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে দুদক। ঋতু পরিবর্তনের সাথে সাথে সারা দেশে রং বেরঙের বিভিন্ন ফুলের আবির্ভাব ঘটে, যা বাংলার প্রকৃতিকে আরও রাঙিয়ে তোলে। এই সাজ বদলের পালায় বাংলাদেশের প্রকৃতি থাকে চিরসজীব ও বৈচিত্র্যময়। সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও উদ্ভিদের বংশবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখে ফুল। তবে বিভিন্ন কারণে বাংলার প্রকৃতির নান্দনিক এই ফুলগুলো বিপন্নপ্রায়। ঋতু বৈচিত্র্যে বাংলার ফুল নিয়ে দেখুন সাবরিনা হাসানের প্রতিবেদন। ভৌগোলিক কারণে বাংলাদেশের আবহাওয়া বৈচিত্র্যময়। 6টি ঋতুর আবর্তনে বাংলার প্রকৃতি পায় ভিন্ন ভিন্ন রূপ। প্রচণ্ড দাবদাহ আর ঝড় বৃষ্টির দানবীয় মূর্তি নিয়ে গ্রীষ্মকাল এলেও কৃষ্ণচূড়া, জারুল,
হিজল, গোলাপ, সোনালু ফুলের ছোঁয়ায় প্রকৃতিতে নতুন রঙের সঞ্চার ঘটে। বর্ষা আসে এক প্রশান্তির বার্তা নিয়ে। প্রকৃতির মলিনতা দূর হয়ে গাছে গাছে আসে রং বেরঙের ফুল। কদম, কেয়া, কামিনী, জুঁই, টগর, বেলি, শাপলা, পদ্মসহ নাম না জানা বিভিন্ন ফুলে ভরে ওঠে বাংলার পথ মাঠ। ময়ূরকণ্ঠী নীল আকাশ আর শ্বেতশুভ্র কাশফুল নিয়ে বাংলার প্রকৃতিতে স্নিগ্ধ কোমল রূপে হাজির হয় শরৎকাল। ছাতিম, কামিনী ও শিউলি ফুলের মিষ্টি সৌরভে মোহনীয় হয়ে ওঠে চারপাশ। গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, রাজ অশোক সহ বিভিন্ন ফুলে বৈচিত্র্যময় হয়ে ওঠে হেমন্ত। এরপর হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতকাল। গোলাপ, সূর্যমুখী, ডালিয়া, গাঁদা, জুঁই, চামেলি, বেলি ফুলের সৌন্দর্যে প্রকৃতি সেজে ওঠে ভিন্ন রূপে। শীতের শীর্ণতাকে ছাপিয়ে যায় দিগন্ত বিস্তৃত হলুদ সরিষা ফুলের ক্ষেতের মোহনীয় সৌন্দর্য। শীতের শুষ্ক প্রকৃতি বসন্তে যেন প্রাণ ফিরে পায়। গাছে গাছে মাধবী, চাপা, নাগেশ্বর, পলাশ, শিমুল সহ বিভিন্ন ফুল ফোটে, পাখি ডাকে। রয়েছে বেশ কিছু অর্কিড ও বুনো ফুল। ঋতুভিত্তিক এসব ফুল ছাড়াও বছর জুড়ে জবা, নয়নতারা, রঙ্গন সহ বেশ কিছু ফুল দেখা যায় বাংলার প্রকৃতিতে। বনভূমি ধ্বংস, বিভিন্ন ফুলের উদ্ভিদ কেটে ফেলার কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এসব ফুল। এতে ফুলের উপর নির্ভরশীল কীটপতঙ্গ পড়ছে খাদ্য সংকটে। বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন প্রক্রিয়া। বৈচিত্র্যময় এসব ফুল টিকে থাকলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে বছর জুড়েই মনোমুগ্ধকর ও বর্ণিল থাকবে বাংলার প্রকৃতি। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঋতু বৈচিত্র্যে বাংলার ফুল নিয়ে পর্বটি দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এই সাথে সংবাদের সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানিয়ে ফিরব। নানা আনুষ্ঠানিকতায় ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন। জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে নরেন্দ্র মোদীর উদ্বেগ। নানা আনুষ্ঠানিকতায় ভারত জুড়ে উদযাপিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দিল্লির লালকেল্লা চত্বর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতবাসী উদ্বেগে আছে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা গোর বিনোদনের সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। 11টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গোর সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষায় নির্মাণ করেছেন গাজী রাকায়েত। একজন গোর খাদকের জীবনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। এছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশিদ, দিলারা জামান, এস এম মহসিন, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, শামীমা তুষ্টি সহ অন্যরা। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। নগরবাসীর স্বস্তির পরিবহন মেট্রো রেল 1 মাস পর শনিবার থেকে আবারও চালু হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন বাদ দিয়েই মেট্রো রেল চালু হবে। এতে ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেছেন যানজটের নাকাল রাজধানীবাসী। আরও জানাচ্ছেন লায়লা নওশীন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলার সময় নগরের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 18 জুলাই বিকেল 5টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল চলাচল। এর পরের দিন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। কারফিউ চলাকালে মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন বাদ দিয়ে মেট্রো চালুতে সমস্যা হবে না। সে সময় সরকার বলেছিল 2টি স্টেশনে প্রায় 300 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, যা ঠিক করতে সময় লাগবে অন্তত 1 বছর। সরকার পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও মেট্রো রেল চালু না হওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। অবশেষে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আগামী শনিবার থেকেই চালু হবে মেট্রো রেল। শনিবার থেকে মেট্রো রেল চালু হবে এমন সংবাদে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজধানীবাসী। ওনারা যে ব্যবস্থা করতে পারছেন এত অল্প সময়, এটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা উদ্যোগ। এবং মনে হচ্ছে আগে বলা হয়েছিল যে 1 বছর পরে হবে বা আরও সময় লাগবে, এটা একটা ভুল তথ্য ছিল। আমরা তো সবসময় সঠিক তথ্য পাই না। এই সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমি শুধু না, অনেকেই যাতায়াত করে যারা নাকি এখন মেট্রো চালু হওয়ার অপেক্ষায় আছে, যে কখন চালু হবে, কখন তারা এই একটা বিপদ থেকে মুক্ত হবে। ওরা যে 300 কোটি টাকার বাজেটটা দিয়েছিল, এখানে কিন্তু 50 কোটি টাকাও কিন্তু খরচ হওয়ার যে বাজেটিং, ওইটা কিন্তু এখনো 50 কোটি টাকারও হয় নাই, সিদ্ধান্ত হয় নাই। কাছাকাছি যে রুটগুলো আমরা একটা স্টেজ পর্যন্ত যতটুকু পর্যন্ত যাওয়া পসিবল, ইউনিভার্সিটি পর্যন্ত, ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত, ততটুকু তো ব্যবহার করা যায়। তো চাইছিল ওরা যে মেট্রোতে যে সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ওটাকে ব্যাপক আকারে দেখায়, যেন দুর্নীতি করতে পারে। শিগগিরই কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের সংস্কার করারও দাবি জানিয়েছেন স্থানীয়রা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। ভোলায় এবার আখের ভালো ফলন হয়েছে। সাথী ফসল হিসেবে আলু করে দ্বিগুণ লাভ করেছেন কৃষক। চলছে পাইকারদের কাছে বিক্রি ও কাটার ধুম। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। টেকনাফে পরিষ্কারে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা পরিষ্কার করে শিক্ষার্থীরা। জলবায়ুর বিরূপ প্রভাবে বিপর্যস্ত পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানায় শিক্ষার্থীরা। সুন্দর নগরী গড়তে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছে শিক্ষার্থীরা। জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চার বছরের বেশি সময় পর প্রথমবার অফিসিয়াল ক্যাশ রেট OCR বা আমানতের ওপর সুদ হার কমালো নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। এই সিদ্ধান্তের পর স্থানীয় মুদ্রায় কিউই ডলারের বিনিময় হারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী মাসগুলোয় মূল্যস্ফীতির চাপ কমা সাপেক্ষে সুদ হারে আরও কাটছাট আসতে পারে। রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড RBNZ 2020 সালের মার্চে সুদ হার 0.25% কমিয়ে 5.25% নির্ধারণ করে। এরপর 2024 সালে 3.25% করা হয়েছে। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। নারী টি-20 বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে ICC প্রস্তাব, জবাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের না। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। বিএনপি বলেছে, ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে হবে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে দলের নেতারা এসব কথা বলেন। তারা বলেন, যতক্ষণ এই অন্তর্বর্তী সরকার গণতন্ত্রের পক্ষে আছে, বিএনপিও তার সঙ্গে থাকবে। বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়।
সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মিরপুরে অবস্থান কর্মসূচি পালন করে যুবদল। পান্থপথে অবস্থান কর্মসূচিতে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল ও সাইফুল আলম নীরব। বাইতুল মুকাররম এলাকায় অবস্থান নিয়েছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও যুবদল সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। কালভার্ট রোডে অবস্থান কর্মসূচির পর পুলিশের গুলিতে নিহত এক রিকশা চালকের পরিবারের সদস্যদের দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। বিএনপি গত 15 বছর 16 বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক, যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে একসাথে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এটা আমাদের সরকারের, এটা হচ্ছে ভোটদানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, গণতান্ত্রিক ভাবে আপনার ক্ষমতা হস্তান্তর করবে। একটা বাদশাহী প্রতিষ্ঠান, আমি সরকার জন্য জানাবো, এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এই এরা এত টাকা অতি কম সময়ে বিদেশে পাচার করেছে যা আমাদের হিসাবের বাইরে। লালবাগে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ছিল ছাত্রদলের। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসছে কাঠের টুকরো সহ ময়লা আবর্জনা। এতে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য। সমস্যায় পড়ছেন পর্যটকরাও। পরিবেশ বিপর্যয় ঠেকাতে দ্রুত আবর্জনা অপসারণের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক ছুটে আসেন এই সৈকতে। সম্প্রতি কলাতুলি থেকে নাজরা টেক পয়েন্ট পর্যন্ত পুরো সৈকত জুড়ে কাঠ, গাছের গুঁড়ি, প্লাস্টিকের বোতল সহ নানা আবর্জনার স্তূপ। সব কাঁচরা আসতেছে শুধু ভাসে ভাসে। আর জাল বসাইলো না, জালের মধ্যে উঠলো মতো জাল ছিঁড়ে যাইবে। আমরা দু একটা চৌকার মধ্যে জাগানোর জন্য নিয়েছে। মানুষ হাঁটা চলাচল করার কোনো সুযোগ নাই, এরকম অপরিষ্কারভাবে এটা ময়লা আবর্জনা আসছে। সৈকত পরিচ্ছন্ন রাখতে এরই মধ্যে কাজ করছে শিক্ষার্থীরা। অনেক পর্যটক বেড়াতে এসে যদি ময়লা আবর্জনাগুলো দেখে তাহলে একটা বিশ্রী বিষয় না, আমাদের কক্সবাজারের জন্য এটা কিন্তু খুব দুঃখজনক বিষয়। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীরা আমরা উপস্থিত আছি আজকে। এমন এক একজন এক জায়গা থেকে এসে আমরা পরিষ্কার করতেছি। সৈকতের পরিবেশ প্রতিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি। যেভাবে সমুদ্র সৈকতের পরিবেশ বিপর্যয় শুরু হচ্ছে, এটা কক্সবাজারের জন্য অশনি সংকেত, সমুদ্র সৈকতের জন্য অশনি সংকেত। কাঠের গুঁড়ি বা এই টাইপের ময়লাগুলো আগে কিন্তু খুব সচরাচর সাগরে আসে নাই, এবং এগুলো জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার উপযোগী। সেক্ষেত্রে বিচ ম্যানেজমেন্ট কমিটি এগুলো কালেক্ট করে এগুলো আসলে যারা এগুলো জ্বালানোর জন্য যাদের প্রয়োজন হয় তারাও আসলে এটা নিয়ে যেতে পারবে। এবং এটা সৌন্দর্যকে যেহেতু হানি করে, আমাদের অবজারভেশন হচ্ছে এটা দ্রুত সরিয়ে ফেললে এখানে আমাদেরও ভালো লাগবে। কয়েক বছর ধরেই সৈকতে এমন আবর্জনা ভেসে আসার কারণ জানতে তদন্ত কমিটি করা হলেও এখন পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। কক্সবাজার সৈকতে ভেসে আসছে নানা প্রকার বর্জ্য বা ময়লা। এসব ময়লাগুলো কোথা থেকে কেন আসছে কেউ বলতে পারছে না। তবে পরিবেশবিদরা বলছেন সাগরে কোনো সমস্যা হয়েছে কিনা সেই বিষয়টি গবেষণার প্রয়োজন রয়েছে বিশেষ পর্যবেক্ষণের। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। টেকনাফের ঐতিহ্যবাহী কহলখালী খাল পুনরুদ্ধার অভিযান শুরু করেছে বিভিন্ন পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে পেকুয়া শিকদার পাড়া থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা। এ কাজে এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পর্যায়ক্রমে দখল দূষণের শিকার নদী ও খাল পুনরুদ্ধারের ঘোষণা দেন পরিবেশবাদী সংগঠন ও স্বেচ্ছাসেবীরা। কেরানীগঞ্জে পানগাঁও কাস্টমস হাউসের কমিশনার ডক্টর আবু নূর রাশেদ আহমেদ ও যুগ্ম কমিশনার মশিউর রহমানের অপসারণের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে C&F অ্যাসোসিয়েশন ও পানগাঁও ঘাট শ্রমিক কর্মচারীরা।
এবারে জানাবো খেলার খবর। চলমান পরিস্থিতিতে ৩রা অক্টোবর বাংলাদেশে মেয়েদের টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা এখনও কাটেনি। তার উপর ভারতের বিভিন্ন গণমাধ্যম দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জয় শাহকে উদ্ধৃত করে বলেছে, বিকল্প ভেন্যু হিসেবে ভারত আইসিসি টুর্নামেন্টটি আয়োজনের পক্ষে নয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিসিবি নয়, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিসিসিআইকে মেয়েদের বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে আয়োজনের প্রস্তাব দিয়েছিল, যা নাকচ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি বিসিবির সিইও। অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-20 সিরিজে টানা 2 ম্যাচ হারের পর আবারও জয় ফিরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। নিজেদের চতুর্থ ম্যাচে আকবর আলী ও তার সঙ্গীরা 6 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি দলকে। অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথমে ব্যাট করে নর্দার্ন টেরিটরি এইচপি পেসার রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে 20 ওভারে 9 উইকেটে 124 রানের বেশি তুলতে পারেনি। 2 পেসার রিপন 3 ও আবু হায়দার রনি নেন 2টি উইকেট। ওপেনার জিসান আলমের হাফ সেঞ্চুরি ও পারভেজের 23-এ এইচপি 20 ডেলিভারি হাতে রেখে অনায়াসে ম্যাচ জিতে নেয়। 4 ম্যাচে দ্বিতীয় জয় নিয়ে এইচপি 4 পয়েন্ট ও নিট রান রেটে এগিয়ে থেকে টেবিলের 3 নম্বরে উঠে এসেছে। শুক্রবার পাকিস্তান শাহিন্সের বিপক্ষে তাদের পরের ম্যাচ।